গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করের একটা খুব মানে ভীষণ শক্তিশালী আর সময় উপযোগী কথা দিয়ে আজকের এই গভীর বিশ্লেষণটা শুরু করা যাক। তিনি বলেছিলেন, আজ আমরা এমন এক পরিস্থিতিতে বাস করছি যা কোনো যুদ্ধক্ষেত্রের চেয়ে কম নয়। সত্যি বলতে কি কথাটা শোনার পর একটু থমকে যেতে হয়। একদম। মানে দেখুন, আধুনিক পৃথিবীতে আমরা প্রযুক্তিগতভাবে কতটা এগিয়েছি, তাই না? অথচ ব্যক্তিগত জীবন থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত সবখানে একটা অদৃশ্য যুদ্ধ চলছে। কিন্তু উম, যদি এমন হয় যে এই চলমান সংঘাত আর যুদ্ধ মেটানোর সবচেয়ে শক্তিশালী অস্ত্রটি আসলে বাইরে কোথাও নেই, বরং সেটা আমাদের ভেতরেই লুকিয়ে আছে। দারুণ একটা পয়েন্ট। আর আজকের আলোচনায় আমরা ঠিক এই বিষয়টা নিয়ে গভীরে যাব। ঠিক। আজকে আমরা মহাত্মা গান্ধীর অহিংসা, মাতা অমৃতানন্দময়ী বা আম্মার ঐক্যের দৃষ্টিভঙ্গি, শ্রী অরবিন্দের বিশ্ব মানবতা আর সংঘাত নিরসনের প্রাচীন বৈদিক পদ্ধতিগুলোর মধ্যে যে একটা দারুণ মিল আছে সেটা ডিকোড করার চেষ্টা করব। উদ্দেশ্য হল কিভাবে এই প্রাচীন আধ্যাত্মিক দর্শনগুলো আমাদের রোজকার জীবন, শিক্ষা প্রতিষ্ঠান বা ধরুন বৈশ্বিক রাজনীতিকেও আমূল বদলে দিতে পারে সেটা বোঝা। হ্যাঁ, বিষয়টা খুব ইন্টারেস্টিং। পুরো ব্যাপারটাকে একটা খুব সাধারণ উপমা দিয়ে ভাবা যেতে পারে। ধরা যাক আমাদের সমাজ ব্যবস্থা হলো একটা স্মার্টফোনের মতো। তো আমরা প্রতিনিয়ত শান্তি চুক্তি, নতুন আইন বা কূটনীতির মতো নতুন নতুন সব অ্যাপ আপডেট করছি। কিন্তু মূল অপারেটিং সিস্টেম মানে মানুষের চেতনা বা কনশাসনেস যদি ত্রুটিপূর্ণ থাকে, তাহলে হাজারটা নতুন অ্যাপ ইনস্টল করলেও কি স্মার্টফোনটা ঠিকমতো কাজ করবে? না, মোটেও কাজ করবে না, সিস্টেম ক্রাশ করবে। ঠিক তাই। তো এই অপারেটিং সিস্টেমটাকে আসলে আপডেট করার উপায় কি? দেখুন, এই অপারেটিং সিস্টেম আপডেটের শুরুটা কিন্তু হয় একটা মৌলিক আধ্যাত্মিক ঐক্যের জায়গা থেকে। একটু গভীরে গিয়ে দেখলে বোঝা যায় যে গান্ধীজির অহিংসা আর আম্মার ঐক্যের দৃষ্টিভঙ্গি, এই দুটোরই আধ্যাত্মিক শিকড় আসলে একই জায়গায় গাঁথা। আর সেটা হলো বসুধৈব কুটুম্বকম। মানে বিশ্ব এক পরিবার। একদম। এর মূল কথা হলো প্রতিটি জীবের ভেতরেই একই ঐশ্বরিক সত্তার উপস্থিতি আছে। আম্মা খুব সুন্দর করে বলেন যে এই সূর্য, চন্দ্র, তারা এবং আমরা সবাই একই পরম সত্য বা ওয়ান রিয়ালিটির ভিন্ন ভিন্ন প্রকাশ মাত্র। এটা তো বেশ গভীর একটা চিন্তা। হ্যাঁ, আর গান্ধীর অহিংসার ধারণাও কিন্তু শুধু শারীরিক আঘাত থেকে বিরত থাকার মধ্যে আটকে নেই। অহিংসা মানে হলো ভেতরের, মানে ওই হত্যা করার ইচ্ছা বা ডিজায়ার টু কিল থেকে সম্পূর্ণ মুক্ত হওয়া। এই ডিজায়ার টু কিল থেকে মুক্ত হওয়ার বিষয়টা বেশ ইন্টারেস্টিং। তার মানে এখানে শুধু কাজের কথা বলা হচ্ছে না, বরং চিন্তার জগতের কথা বলা হচ্ছে। যেহেতু সবাই এক, তাই অন্যকে আঘাত করার অর্থ হল দিন শেষে নিজেকেই আঘাত করা। ঠিক, নিজেকেই আঘাত করা। এটাকে যদি আমরা সমুদ্র আর তার জলবিন্দুর উপমা দিয়ে ভাবি, মানে একটা জলবিন্দু যদি অন্য জলবিন্দুকে আঘাত করে, তাহলে তো সেটা পুরো সমুদ্রকেই আঘাত করা শামিল। হ্যাঁ, তবে এই কনসেপ্টটাকে আধুনিক প্রযুক্তির দৃষ্টিকোণ থেকে ভাবলে আরও পরিষ্কার হয়। ধরুন একটা ব্লকচেন নেটওয়ার্ক বা কোনো গ্লোবাল সার্ভার সিস্টেম, সেখানে কোনো একটা নোড বা কম্পিউটার যদি অন্য একটা নোডকে হ্যাক করার চেষ্টা করে, তবে সেটা শুধু ওই একটা কম্পিউটারকে ধ্বংস করে না। মানে পুরো নেটওয়ার্কের সিস্টেম ইন্টিগ্রিটিকে ঝুঁকির মুখে ফেলে দেয়। একদম সঠিক। ঠিক একইভাবে অহিংসা শুধু ব্যক্তিগত নৈতিকতা নয়, এটা হলো পুরো মানব নেটওয়ার্কের সিস্টেম ইন্টিগ্রিটি বজায় রাখার একটা উপায়। সংস্কৃত হিংসা শব্দটার উৎপত্তি হিংস থেকে, যার অর্থ হলো আঘাত করার ইচ্ছা। আর এর আগে অযুক্ত হয়ে অহিংসা বোঝায় এই ইচ্ছারই সম্পূর্ণ অনুপস্থিতি। বুঝতে পারছি। যখন এই বোধটা আসে যে মানব নেটওয়ার্কের প্রতিটি অংশ একে অপরের সাথে যুক্ত, তখন সহিংসা শারীরিকভাবে তো বটেই, মানসিকভাবেও অযৌক্তিক হয়ে পড়ে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন জাগে। মানে এই যে এত বিশাল একটা দার্শনিক ধারণা, এটাকে প্রতিদিনের সাধারণ রুটিনে আমরা কাজে লাগাবো কিভাবে? ঘুম থেকে ওঠার পর এই অপারেটিং সিস্টেম আপডেটের প্র্যাকটিক্যাল কোডগুলো আসলে কি? প্র্যাকটিক্যাল প্রয়োগের জন্য দিনটা শুরু করা যেতে পারে নির্দিষ্ট কিছু মর্নিং রিফ্লেকশন বা সকালের আত্মানুসন্ধান দিয়ে। যেমন আম্মার শেখানো একটা মন্ত্র আছে, লোকাহা সমস্তাহা সুখিনো ভবন্তু, মানে জগতের সকল প্রাণী সুখী হোক। বাহ, খুব সুন্দর। অথবা ধরুন রামদাসের একটা ভাবনা, আমি প্রেমময় সত্তা বা আই এম লভিং অ্যাওয়ারনেস,
প্রতিদিন সকালে নিজের মনে এটা জপ করার পেছনে একটা মনস্তাত্ত্বিক কারণ আছে। এটা ব্রেনের নিউরাল পাথওয়েকে রিবুট করে। মানে ঘুম থেকে ওঠার পর মন যখন দৈনন্দিন স্ট্রেস নেওয়ার জন্য প্রস্তুত হয় তখন এটা একটা কগনিটিভ বেসলাইন তৈরি করে দেয়, তাই তো? ঠিক তাই, সারাদিনের জন্য মনের একটা ইতিবাচক ফ্রেমওয়ার্ক তৈরি হয়। কগনিটিভ বেসলাইন সেট করার বিষয়টা যৌক্তিক, তবে শুধু মন্ত্র জপ করলেই তো আর হবে না। দৈনন্দিন কাজকর্ম যেমন কেনাকাটা বা সম্পদের ব্যবহারের ক্ষেত্রে এর কোনো বাস্তব প্রয়োগ আছে কি? অবশ্যই আছে। এই দর্শনগুলো সচেতন ভোগ বা মাইন্ডফুল কনজাম্পশনের জন্য 3টি কার্যকরী পদক্ষেপের কথা বলে। প্রথমটা হলো তুলাধরের সূত্র। তুলাধারের সূত্র, সেটা কি? এর মানে হল দৈনন্দিন জীবনে এমনভাবে কাজ করা যেন অন্যের বা প্রকৃতির সবচেয়ে কম ক্ষতি হয়। মানে একেবারে ক্ষতি না করে বেঁচে থাকা হয়তো অসম্ভব, কিন্তু ক্ষতির পরিমাণটা সর্বনিম্ন রাখাই হলো মূল লক্ষ্য। বুঝতে পারলাম। দ্বিতীয় পদক্ষেপটা হল গান্ধীর খাদি দর্শনের প্রয়োগ। খাদি তো শুধু একটা সুতোর কাপড় ছিল না, এটা ছিল অহিংসার প্রতীক। আজকের দিনে এর মানে হল এমন পণ্য ব্যবহার করা যা তৈরি করতে গিয়ে কোনো শ্রমিক শোষিত হয়নি বা পরিবেশ ধ্বংস হয়নি। মানে লোকাল আর এথিক্যাল জিনিসপত্র কেনা। আর তৃতীয়টা? হোয়ার্ডিং এড়িয়ে চলা। সম্পদের ওপর সবার অধিকার আছে, কেবল নিজেদের লোভ মেটানোর জন্য সম্পদ আটকে রাখাটা আসলে এক ধরনের কাঠামোগত সংহিংসতা। আচ্ছা, এই জায়গায় আমি একটু পুশব্যাক করতে চাই। হ্যাঁ, বলুন। ধরুন, পাহাড়ের চূড়ায় বা শান্ত মঠে বসে এসব ভাবা খুব সহজ, কিন্তু সকালে যখন কেউ রাস্তায় প্রচণ্ড ট্রাফিক জ্যামে আটকে আছে, চারদিকে হর্ন বাজছে, অথবা অফিসে বসের মারাত্মক চাপের মুখে বসে আছে, তখন এই আমি প্রেমময় সত্তা ভাবনাটা কিভাবে ধরে রাখা সম্ভব? এটা কি একটু অবাস্তব শোনায় না? মানে এই ধরনের টক্সিক পরিবেশে অহিংসার চর্চা কি আদৌ সম্ভব? এই বাস্তবমুখী চ্যালেঞ্জটা আসলেই খুব গুরুত্বপূর্ণ। আধুনিক জীবনের এই ইঁদুর দৌড়ে মননশীলতা ধরে রাখা বেশ কঠিন। কিন্তু ঠিক এই জায়গাটাতে পরিবেশ আর আধ্যাত্মিক ঐক্যের বিষয়টা চলে আসে। আম্মা একটা চমৎকার ফুলের পাপড়ির উপমা দিয়েছেন এখানে। ফুলের পাপড়ি? হ্যাঁ, একটা পাপড়ি নষ্ট বা দূষিত হলে পুরো ফুলের সৌন্দর্যই ম্লান হয়ে যায়। ট্রাফিক জ্যামে বা অফিসের চাপে যখন আমাদের রাগ বা ফ্রাস্ট্রেশন তৈরি হয়, মনের ভেতরে যে দূষণ তৈরি হয়, আম্মার মতে তা বাইরের রাসায়নিক দূষণের চেয়েও মারাত্মক। রাসায়নিক দূষণের চেয়েও মারাত্মক? একদম। কারণ রাসায়নিক দূষণ হয়তো একটা নদীকে দূষিত করবে, কিন্তু মনের এই নেতিবাচক চিন্তা মানুষের আচরণ, সিদ্ধান্ত আর চারপাশের পুরো সামাজিক পরিবেশকে বিষাক্ত করে তোলে। এই ভেতরের দূষণ বা মনস্তাত্ত্বিক দূষণের কনসেপ্টটা তো একটা বাটারফ্লাই এফেক্টের মতো কাজ করে মনে হচ্ছে। মানে অফিসে বসের ঝাড়ি খেয়ে একজন কর্মী রাগ জমিয়ে রাখল, রাস্তায় অন্য গাড়ির চালকের সাথে খারাপ ব্যবহার করল, আর সেই চালক বাসায় ফিরে পরিবারের ওপর রাগ দেখালো। একটা ভাইরাসের মতো পুরো সমাজে ছড়িয়ে পড়ছে বিষয়টা। ঠিক এই চেন রিয়াকশনটাই হলো মনের দূষণ। আর এই কারণে গান্ধীজির অহিংসার ধারণায় প্রকৃতির ভারসাম্য রক্ষার কথা বারবার এসেছে। পরিবেশ ধ্বংস করা বা প্রকৃতির ক্ষতি করাকে তিনি চরম সহিংসতা হিসেবে দেখতেন। তাহলে এই ভেতরের ভাইরাস দূর করে বাইরের শান্তি আনার উপায় কি? গান্ধী আর আম্মার ধ্যানের পদ্ধতিগুলোতে কি এর কোনো সমাধান আছে? এখানে পদ্ধতিগত কিছু পার্থক্য আছে, যদিও উদ্দেশ্য একটাই। গান্ধীর পদ্ধতিটিকে বলা যায় অ্যাক্টিভ মেডিটেশন বা সক্রিয় ধ্যান। চরকায় সুতো কাটা তার কাছে শুধু কাজ ছিল না। মানে উনি কায়িক শ্রমের মাধ্যমে ধ্যান করতেন? হ্যাঁ, শারীরিক শ্রম আর মনোসংযোগের মাধ্যমে। যখন হাত দিয়ে একটা নির্দিষ্ট ছন্দে কাজ করা হয়, তখন ব্রেনের অস্থিরতা শান্ত হয় আর সাবকনশিয়াস স্তরে একটা স্থিরতা আসে। অন্যদিকে বৈদিক ও আম্মার পদ্ধতিটা হলো স্টিলনেস মেডিটেশন বা স্থির ধ্যান। এখানে চিত্তবৃত্তি নিরোধ, মানে মনের অস্থিরতা থামিয়ে শান্ত হয়ে বসার উপর জোর দেওয়া হয়। মানে দৌড়ানোর সময় ধ্যান বনাম যোগাসনে বসে ধ্যান করার মতো একটা পার্থক্য। কিন্তু ধরুন একদম তাৎক্ষণিক মানসিক চাপের সময়, যেমন ওই অফিসের মিটিংয়ের মাঝখানে, তখন তো আর চরকা কাটার সুযোগ নেই। তখন কি করা যায়? সেই মুহূর্তগুলোর জন্য গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করের একটা দারুণ 3 ধাপের রুটিন আছে। প্রথম ধাপ হলো মন দিয়ে শোনা, দ্বিতীয় ধাপ বিশ্বাস পুনর্নির্মাণ করা, আর তৃতীয় ধাপ উভয় পক্ষকে সমাধানের প্রস্তাব দিতে বলা। এর মধ্যে সবচেয়ে জরুরি কোনটা? প্রথম ধাপটা মানে শুধু শোনা,
যখন আমরা রিয়্যাক্ট না করে শুধু শুনি তখন ব্রেইনের অ্যামিগডালা হাইজ্যাক বা তাৎক্ষণিক রাগের প্রতিক্রিয়াটা থেমে যায়, লজিক্যাল ব্রেইন কাজ করার সময় পায়। এটা তো ব্যক্তিগত জীবনের জন্য দারুণ একটা ফার্স্ট এইড কিটের মতো কাজ করবে। কিন্তু ধরুন ক্যাম্পাসের মতো জায়গায় যখন শত শত শিক্ষার্থীর মধ্যে সংঘাত লাগে, তখন তো শুধু শুনলে হবে না। সেখানে শিক্ষার্থীরা কিভাবে অহিংসার চর্চা করবে? সেখানে বৈদিক আন্তর্ব্যক্তিক সংঘাত নিরসন থেকে শিক্ষার্থীদের জন্য 5টি ধাপের একটা টেমপ্লেট ব্যবহার করা যায়। প্রথমটা হলো স্বাধ্যায় বা আত্মবিশ্লেষণ। মানে নিজের ভুলগুলো বোঝা। হ্যাঁ, ইগোকে সরিয়ে লজিক্যাল জায়গায় আসা। দ্বিতীয়টা অহিংসা, কথায় কাউকে আঘাত না করা। তৃতীয় হলো সত্য, মানে খোলাখুলি যোগাযোগ। চতুর্থ হলো ক্ষমা, বিদ্বেষ ভুলে যাওয়া। আর পঞ্চম হলো সম্ভাবনা বা পারস্পরিক শ্রদ্ধা। এই 5টি ধাপের মধ্যে ওই স্বাধ্যায় বা আত্মবিশ্লেষণটাই তো সবচেয়ে কঠিন মনে হচ্ছে। কারণ আজকাল সমাজকর্মে যুক্ত তরুণদের মধ্যে তো অনেক সময়ই একটা আমিই ঠিক মানসিকতা থাকে। ইগো থাকলে তো অহিংসা অসম্ভব। একদম ঠিক বলেছেন। গান্ধীজিও তরুণ সমাজকর্মীদের এই সতর্কবার্তাই দিয়েছিলেন। আউটরেজ বা ক্ষোভের ওপর ভিত্তি করে শান্তি আসে না। আধ্যাত্মিক নম্রতা বা স্পিরিচুয়াল হিউমিলিটি ভীষণ জরুরি। আচ্ছা, ক্যাম্পাসের বিবাদ মেটানোর কথা তো বুঝলাম, কিন্তু ক্যানভাসটা যদি আরও বড় হয়, ধরুন সংঘাতটা দুটি দেশের মধ্যে হচ্ছে, জিও পলিটিক্যাল বা ভূ রাজনৈতিক শান্তি প্রতিষ্ঠায় এই সফট পাওয়ার বা আধ্যাত্মিক শক্তি কি আদৌ কাজ করে? ইতিহাসে কিন্তু এর সফল প্রয়োগ আছে। মার্টিন লুথার কিং জুনিয়র বা নেলসন ম্যান্ডেলার আন্দোলনে গান্ধীর অহিংস নীতির প্রভাব আমরা দেখেছি। আর সাংস্কৃতিক বা ধর্মীয় বিভেদ দূর করার ক্ষেত্রে আমার বলা একটা গল্প খুব প্রাসঙ্গিক। কি গল্প সেটা? 3 জন ধর্মীয় নেতা শান্তি আলোচনায় বসেছিলেন। তো ঈশ্বর খুশি হয়ে এক দেবদূত পাঠালেন তাদের ইচ্ছা পূরণের জন্য। প্রথমজন বললেন, দ্বিতীয় ধর্মের মানুষরাই সব সমস্যার মূল, ওদের ধ্বংস করে দিন। দ্বিতীয়জন বললেন, প্রথম ধর্মের মানুষরাই সব নষ্টের গোড়া, ওদের পুড়িয়ে ছাই করে দিন। হা হা। আর তৃতীয়জন? দেবদূত হতাশ হয়ে তৃতীয়জনের কাছে গেলেন। তৃতীয়জন খুব বিনয়ের সাথে বললেন, আমার নিজের জন্য কিছু চাওয়ার নেই, আপনি শুধু আমার এই 2 সহকর্মীর প্রার্থনা কবুল করে নিন। সর্বনাশ! তার মানে তো দিন শেষে একটা মিউচুয়াল ডিস্ট্রাকশন, সবাই ধ্বংস হয়ে যাবে। ঠিক তাই, ব্যঙ্গাত্মক হলেও বার্তাটা গভীর। ধর্মের মূল সুর ভুলে গেলে তা শুধু যুদ্ধ আর ধ্বংসই ডেকে আনে। এই বিষয়টা শ্রী অরবিন্দ দর্শনের সাথে খুব মিলে যায়। তিনি কাঠামোগত ঐক্য আর মনস্তাত্ত্বিক ঐক্যের কথা বলেছিলেন না? হ্যাঁ, দ্য আইডিয়াল অফ হিউম্যান ইউনিটিতে তিনি বলেছিলেন যে জাতিসংঘের মতো বাহ্যিক কাঠামো বা স্ট্রাকচারাল ইউনিটি ততক্ষণ কাজ করবে না যতক্ষণ না মানুষের মধ্যে মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক ঐক্য তৈরি হয়। এই জায়গাতেই তো সবচেয়ে বড় দ্বন্দ্ব। জাতিসংঘের কথা বললেই তো পারমাণবিক অস্ত্রের মতো হুমকির কথা মাথায় আসে। ডুমসডে ক্লক এখন 100 সেকেন্ড টু মিডনাইটে আছে। তো যে পৃথিবীতে পারমাণবিক বোমা আছে, সেখানে এই সোল ফোর্স বা আধ্যাত্মিক শক্তির ওপর ভরসা করাটা কি একটু অবাস্তব না? এটা কি একটা পারমাণবিক বোমাকে আটকাতে পারে? এটা খুবই জটিল একটা ভূ-রাজনৈতিক প্রশ্ন। এখানে দুটো ভিন্ন রাজনৈতিক আর তাত্ত্বিক মতবাদ আছে। আমরা কোনো পক্ষ না নিয়ে দুটো দিকই তুলে ধরছি। একদিকে আছে গান্ধীজির অহিংস নীতি। হিরোশিমা নাগাসাকির পর তিনি বলেছিলেন, বোমা আবিষ্কার অহিংসার প্রয়োজনীয়তাকে আরও বেশি প্রমাণ করেছে। মানে উনি আত্মিক শক্তিকেই বড় মনে করতেন। একদম। তার মতে পারমাণবিক বোমার ভয় দেখিয়ে আনা শান্তি আসলে শান্তি নয়, ওটা দাসত্ব। আত্মিক শক্তি বা সোল ফোর্স বোমার চেয়েও অজেয়। আর এর বিপরীত দৃষ্টিভঙ্গিটা কি? বিপরীত দিকে ভারতীয় হিন্দু জাতীয়তাবাদী নেতা MS গোলওয়ালকারের দৃষ্টিভঙ্গিটা তুলে ধরা যায়। তিনি পারমাণবিক অস্ত্র অর্জনকে নেতিবাচক হিসেবে দেখেননি। তার মতে এটা ছিল আধ্যাত্মিক আর বস্তুগত শক্তির সংমিশ্রণ। মানে শুধু আধ্যাত্মিক শক্তি দিয়ে হবে না। তার দর্শন অনুযায়ী পৃথিবী কেবল শক্তিকেই সম্মান করে। তাই অশুভ শক্তিকে মোকাবিলা করতে এবং বিশ্বে আধ্যাত্মিক লক্ষ্য পূরণের জন্য পারমাণবিক অস্ত্রের মতো শক্তিশালী বস্তুগত ভিত্তি থাকাও অপরিহার্য। বুঝতে পারছি। আমরা এখানে কোনো মতবাদকে সঠিক বা ভুল বলছি না, জাস্ট সোর্সের তথ্যগুলো নির্মোহভাবে বিশ্লেষণ করছি। তো আমরা আলোচনার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আজকে যা যা বুঝলাম, অহিংসা কিন্তু কোনো দুর্বলতা নয়, এটা একটা সক্রিয় আত্মিক শক্তি।
আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত, সকালে উঠে মন্ত্রজপ করা হোক, সচেতন কেনাকাটা হোক বা ইগো সরিয়ে কথা বলা হোক, এগুলোই আসলে বিশ্বশান্তির ভিত্তি তৈরি করে। ঠিক, ভেতরের হত্যা করার ইচ্ছা বা হিংসা দূর না হলে বাইরের কোনো চুক্তি ডুমসডে ক্লককে আটকাতে পারবে না। আমাদের চেতনাকে আপডেট করতেই হবে। চমৎকার। তো আজকের এই আলোচনা শেষ করার আগে একটা গভীর বিষয় ভেবে দেখা যেতে পারে। মানুষের মনের ভেতরের ভয়, ঘৃণা আর ধ্বংসাত্মক চেতনা যদি পারমাণবিক বোমার মতো এত ভয়ঙ্কর একটা অস্ত্র তৈরি করতে পারে, তাহলে একটু ভাবুন তো, যদি আমরা আমাদের চেতনাকে আধ্যাত্মিক ঐক্যের সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারি, তবে ভবিষ্যৎ মানবতার শান্তির জন্য ঠিক কত বড় এবং অভাবনীয় কোনো অস্ত্র বা শক্তি তৈরি করতে সক্ষম হবে, যে শক্তি পৃথিবী ধ্বংস করবে না, বরং মানবজাতিকে এক সুতোয় বাঁধবে। এই প্রশ্নটা নিয়েই আজকে আমরা বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তী কোনো গভীর বিশ্লেষণে।